আজকের বেসিক আইটি কোর্স এর উদ্বোধনী সেশন। উপস্থিত সম্মানিত পরিচালক, আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক, আশা করছি যুক্ত হয়েছেন বা হয়ে যাবেন আশা করছি। এবং উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হওয়া আমাদের বিভিন্ন পর্যায়ের ছাত্র শিবিরের নেতা কর্মী এবং আমাদের খুবই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা মাসের শুরুতেই প্ল্যান নিয়েছিলাম এই মাসে আমরা একটা বেসিক আইটি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ আরো কিছু বেসিক বিষয় নিয়ে এই কোর্স আমরা শুরু করার নিয়োগ করেছি। আমরা জায়গায় শুরু করতে পারছি, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো একসাথে দরুদ পেশ করছি মানবতার মুক্তি দৌড় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনলাইনে প্ল্যাটফর্মে সাথে সাথে 24শে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। যারা এখনো পর্যন্ত অসুস্থ মুমূর্ষু অবস্থা আছেন আল্লাহ তাআলা তাদের সুস্থতার নিয়ামত দান করুন প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমি যুক্ত না হওয়ার জন্য চেয়েছিলাম, বিশেষ করে সেকেন্ড বা থার্ড সেশনে যুক্ত হওয়ার ইচ্ছে ছিল। তো ভাইদের রিকোয়েস্টেই আমি প্রথমে যুক্ত হয়েছি। হয়তো রেজিস্ট্রেশনটি তো ভাইদের মধ্যে অনেকেই এখনো হয়তো যুক্ত করতে পারেননি। আমি সংক্ষেপে শেষ করতে চাই। আপনাদের কে নিয়ে কাজ করতে গিয়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় HRM সম্পাদক হিসেবে স্কিলস ডেভেলপমেন্ট, কেরিয়ার এই সংক্রান্ত বিষয়গুলো যেহেতু আমি সরাসরি এঙ্গেজ ময়দানের সাথে অনেকগুলো অভিজ্ঞতার সম্মুখীন হয়। এর মধ্যে আমি আজকে দুইটি অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করতে চাই। আপনারা যদি আমার কথা একটু মনোযোগ সহকারে শোনেন, আশা করছি আমরা এখান থেকে কিছু লেসন নিতে পারবো ইনশাআল্লাহ। দুটি ঘটনার প্রথম ঘটনা হচ্ছে, আমরা এই বছর হচ্ছে SSC পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পূর্ববর্তী যে 2 মাস সময় থাকে, SSC পরীক্ষার ফল প্রার্থীদেরকে নিয়ে সারা দেশ থেকে বাছাই করে আমরা 1000 জনকে আমরা একটা ট্রেনিং দিয়েছি। এই ট্রেনিং এ বাছাই করে আমরা 1000 জন থেকে 50 জনকে ঢাকায় এনে বাছাই পরীক্ষা নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হলো তাদেরকে আমরা বিশেষ পুরস্কার হিসেবে আমরা ল্যাপটপ দিয়েছি। যেটা মূল কথা, ফার্স্ট যে হয়েছে সাপাই নবাবগঞ্জের ছেলে, তো আমি তাকে খুব সম্ভবত এটা আরো 4-5 দিন আগে তাকে আমি কল দিয়েছি যে যেহেতু সে আমাদের 2 মাসের ট্রেনিং এ ফার্স্ট হয়েছে, তো আমাদের তো খোঁজ খবরটা নেওয়া দরকার। তার বাবা আমাদেরকে রিকোয়েস্ট করে দিয়েছেন আমরা যেন তার খোঁজ খবর রাখি। আমি তাকে কল দিয়ে বললাম সে এখন কোথায় আছে। সে বলতেছে সাপাই নবাবগঞ্জ শাখার শহরটি জেলা শাখার HRD বিভাগের ওয়ার্কশপে আসছে, আজকে তার সাথে প্রার্থী কন্ট্যাক্ট হবে। তখন তার থেকে জানতে চেয়েছি, যদিও আমি আগে থেকে জানতাম তবে শিওর ছিলাম না আর SSC পরীক্ষার রেজাল্ট কেমন ছিল। সে বলেছে যে ক্লাস আসেনি, 4.6 বা 7 সে পেয়েছে, যেহেতু আমার মনে পড়ে। তো তাকে বললাম যেহেতু আমরা 2 মাসের ট্রেনিং দিয়ে এসে আমাদের ফার্স্ট হলো, সে কি করতেছে আলাপ করতে গিয়ে একটা পর্যায়ে সে আমাকে বলে যে ভাই আমি এখন
মানে আমেরিকার 3টি প্রতিষ্ঠানের সাথে এখন চুক্তিবদ্ধ আছি। এর মধ্যে আমি বলছি যে তারা তোমাকে কেমন পেমেন্ট। সে বলতেছে এর মধ্যে একটা প্রতিষ্ঠান তাকে মান্থলি $1200 দেয়, আর একটা প্রতিষ্ঠান তাকে মান্থলি $2400 দেয়, আর একটা প্রতিষ্ঠান মান্থলি তাকে কত দেয় এটা আমার খেয়াল নেই, মনে পড়ছে ভালো করে আমি খেয়াল করতে পারিনি। এটা খুব সম্ভবত এটা সেকেন্ড যেটা বলছে ওরকম বা তার চেয়ে বেশি। তো শুধুমাত্র প্রথম যদি প্রতিষ্ঠানের কথা বলছে এটা যদি একসাথে করি, যে অ্যামাউন্ট হয় এটা মানে আমাদের বাংলাদেশি টাকায় 4 লাখ ক্রস করে। অর্থাৎ এসএসসি পাস করা এ প্লাস না পাওয়া একজন শিক্ষার্থী যে ইসলামী ছাত্র শিবিরের শাখায় এখন সাথী প্রার্থী হওয়ার জন্য কন্ট্রাক্ট দিতে গিয়েছে, তার এখন মান্থলি ইনকাম হচ্ছে 5 লাখ বা তার চেয়ে বেশি। এটি একটি ঘটনা তাদের সাথে আমি শেয়ার করলাম। দ্বিতীয় আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে এটাও সপ্তাহ দুয়েক আগেরই ঘটনা। আমাদের একটি জেলা শাখার একজন সদস্য ভাই ছুটি হয়েছে, পড়াশোনা শেষ, জরুরি ভিত্তিতে তার চাকরি দরকার। আমি একটা প্রতিষ্ঠানে তার সিভি পাঠিয়েছি। যেহেতু সিভি পাঠিয়েছি আমাদের সাবমিট করলে একটু বিশেষ বিবেচনা থাকবেই। সে আমাকে বেশ কয়েকবার নোট দিয়েছে আমরা যেন তার বিশেষ সুপারিশ করি। ভাইবা দিয়ে আসছে, আসার পর আমাকে পুনরায় নক দিছে, ভাইবা তার ভালো লাগছে, আমরা যদি বলি তাকে নিবে। পরবর্তী সে আমাকে পুনরায় নক দিয়েছে যে ভাই ভাইবা রেজাল্ট দিল কিন্তু আমাকে তো নিল না। তো আমি তখন তাকে বললাম যে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে হাজার হাজার প্রতিষ্ঠান মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে দক্ষ জনবলের অভাবে। এটাও যেমন সঠিক, আবার লাখ লাখ যুবক তার চাকরির খুঁজে হাহাকার পাগল প্রায় হয়ে যাচ্ছে সেটাও সঠিক। তবে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ইসলাম সম্পাদক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যতটা নাই আমি দেখতেছি মানে চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার প্রতি পেরেশানি বা চাকরির ঘাটতি ক্রাইসিস, তার চেয়ে আমি বেশি দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ জনবল খুঁজে না পাওয়ার কারণে দক্ষ জনবল খুঁজে পাওয়ার পেরেশানি আমি আর বেশি দেখতেছি। তো হম যেটা আমি এখানে বলতেছি একটু কম্পারিজন করি, এর মধ্যে দুইটি ঘটনার মধ্যে একজন হচ্ছে এসএসসি পাস করছে মাত্র, যে এ প্লাস, আর একজন অনার্স মাস্টার শেষ করেছে, ইসলামী ছাত্র শিবিরের সদস্য। প্রথম কেসটা সে এখনো কর্মী, তাহলে এই দুজনের মধ্যে এত তফাৎ কোথায়? যে এখনো একটা জেলা শহরের প্রত্যন্ত অঞ্চলে বসে মান্থলি যার ইনকাম 5 লাখের কাছাকাছি বা তার চেয়ে বেশি, সেখানে আরেকজন ক্যান্ডিডেট তার চেয়ে 10 বছরের সিনিয়র হয়ে কেন একটা চাকরির জন্য সে হাঁকার করছে? তো এটা খুব বেশি সুক্রিয়া যে আপনার অন্ততপক্ষে শেষ মুহূর্ত হলেও বেসিক আইটি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ শিখতে এসেছেন। ওই যে দ্বিতীয় যে ভাইটি আমাকে চাকরি না পাওয়ার কারণে মেসেজ দিয়েছিল, উনি আমাকে বলছিল যে ভাই আপনারা আমাদেরকে অনেক প্রশিক্ষণ দিয়েছিলেন, অনেক এভাবে করে লিখছে, অনেক প্রশিক্ষণ দিয়েছিলেন যতদিন ছাত্র শিবিরে ছিলাম। এমন প্রশিক্ষণ দিয়েছেন যে প্রশিক্ষণ দিয়েই আমরা এখন যে কোনো ভাইভাতে গেলেই আটকে যাই, আমাদেরকে নেয় না। সেরকম প্রশিক্ষণ আপনারা আমাদেরকে দিয়েছেন। আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার নাই, এখান থেকে আমরা লেসন নিতে পারি। আগামী দিন আপনাদের থেকে আমরা এই কথা শুনতে চাই না। আহ, যে কাজটা আপনারা এসএসসি পরীক্ষার পরেই বা তার আগে শেষ করার কথা ছিল, সেটা অন্তত পক্ষে এখন যুক্ত হয়ে আগ্রহের সাথে শেখা শুরু করেছেন, এটাও তো অবশ্যই সত্যি। তবে আমরা অনেক পিছিয়ে গেলেও অনেকের চেয়ে এগিয়ে আছি, সেটাও সঠিক। তো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেও একজন
ওয়ার্ল্ড সিটিজেন হতে পারি, বিশ্ব নাগরিক হতে পারি, সে সুযোগ আগামী পৃথিবী এবং আগামী বাংলাদেশ যেদিকে মুভ করতেছে, এখন যেভাবে করে শিক্ষা ব্যবস্থায় বাংলা, ইংরেজি, গণিত সবার জন্য ম্যান্ডেটরি কমন নলেজ, আগামী পৃথিবী আগামী বাংলাদেশে টেকনিক্যাল আইটি সেক্টরের নলেজ হবে সবার জন্য কমন নলেজ। স্কুল শিক্ষকদের টেকনিক্যাল নলেজ না থাকলে হয়তো লাখ লাখ হাজার হাজার স্কুল শিক্ষক চাকরি থেকে ছাঁটাই হয়ে যাবে। হয়তো আমরা যারা এখন স্বপ্ন দেখি এমটিএস এর মাধ্যমে শিক্ষক হবো, হয়তো ঠিক আছে আপনি একটা এমটিএস নিয়োগ দিয়ে হয়তো একসাথে আপনাদের 50,000 নিয়োগ দেবে, এমন ঘটনা ঘটতে পারে, অবজারভেশন আসতেছে নিকট ভবিষ্যতে, এমন পত্রিকার হেডলাইনও হতে পারে 2035 জুলাই জুলাই 2035 সালে এততম এনটিআরসিতে নিয়োগ হওয়া বা শিক্ষক নিবন্ধন নিয়োগ হওয়া, এরকম 50,000 শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করা ব্যবহার করে নিয়েছে। কারণ এখন যেগুলো রিকোয়ারমেন্টস দিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে, আগামী বাংলাদেশ হয়তো ভিন্ন রিকোয়ারমেন্টস থাকবে। মূল কথা যেটা, আইটি নলেজ হবে আগামী পৃথিবী আগামী বাংলাদেশের সবার জন্য কমন নলেজ। সেটা ব্যবসা করার জন্য। অনেকে বলে যে আমি তো ব্যবসা করবো, পড়াশোনাটা বেশি করবো। আমাদের একটা রিসার্চ টিম কাজ করতেছে জব ফিল্ডের উপরে। তাদের একটা ফাইন্ডিংস আসছে, পৃথিবীতে সবচেয়ে যে পেশাতে বেশি পড়াশোনা করতে হয় সেটা হচ্ছে বিজনেস পেশাতে। এবং দুঃখজনক হলে সত্য, আমাদের ভাইদের মধ্যে বড় সংখ্যক বিজনেস করতে চান। এই জন্যই কারণ এখানে পড়াশোনা করতে হবে, সেজন্য যেমন বিজনেস হওয়া কথা, সেরকম বিজনেস মানে হওয়া। তো জীবনের শেষ মুহূর্তে এসে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তো আপনাদের যে কয়টা বিষয় আমি বলার চেষ্টা করেছি, তো আশা করছি এখান থেকে আমরা কিছু লেসন নিব। তো আশা করব একেবারে ট্রেনিং এর শেষ পর্যন্ত লেগে থাকবেন, বিশেষ করে লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। ভিডিওতে থেকে লাইভ ক্লাস করা আর ভিডিও অফ রেখে ক্লাস করা অবশ্যই একই সমান না। আর হচ্ছে যারা লাইভ ক্লাস করে আর যারা রেকর্ড ক্লাস করে অবশ্যই সমান না। আর যারা উম, যারা নিজে শিখে, শেখার জন্য শিখে তারা, আর যারা অপরকে শেখানোর জন্য শিখে তারাও শিখা সবচেয়ে মজবুত হয়, টেকসই হয়। এটার উপর একটা রিসার্চ বেস, মানে রিসার্চের ফাইন্ডিংস আসছে সবচেয়ে বেটার শিখা হচ্ছে ওইটাই, এটা অপরকে শেখানোর জন্য শেখা। আমরা শেখার জন্য পড়ি, শেখার জন্য লিখি। আমরা মনে হয় জীবনের অভিজ্ঞতা থেকে এটুকু বয়সে একমত হবো, কেউ যদি 10 বার পড়ে তার একবার লেখার সময়। আমি বলবো কেউ যদি 10 বার লিখে তাহলে একবার অপরকে পড়ানোর সমান। তো করে বলা যায় একজন অপরকে পড়াতে না পারলেও আমি যখন শিখি তখন এমন ভাবে শিখি যেন আমি অপরকে পড়াতে পারি, সে উদ্দেশ্য। তো এখানে যারা আজকে ট্রেনিং যাদের রিপিট হচ্ছে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আগে তার শিখেছেন, তাদেরকে আমি অনুরোধ যে আপনারা এমন ভাবে শিখেন আগামী ট্রেনিং এর জন্য রোল আমিন ভাইকে পড়াইতে না। তাহলে কেন বছরের পর বছর ধরে এখনো রোল আমিন ভাইকে তার ব্যস্ততার মাঝখানে আমাদের সময় দিতে হচ্ছে? কেন বিকল্প আরেক কয়েকটা রোল আমিন ভাই আমরা তৈরি করতে পারলাম? সে প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম এবং আবারও অনুরোধ করবো শেষ পর্যন্ত লেগে থাকুন, যেহেতু একটা বিষয় আলোকপাত করার চেষ্টা করেছি। এখান থেকে আহ বেশ বছর দেড়েক থেকেই আপনাদের সাথে পড়ছি। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল এর চেয়ে প্র্যাকটিক্যালি বেশি বলে আমার কাছে মনে হয়, সেজন্য বলেছি। তো আশা করছি প্রত্যাশার আলোকে কোর্সে কন্টিনিউ করবে, এই প্রত্যাশা রেখে। আমাদের রুহুল আমিন ভাই যুক্ত হয়েছেন। আমরা বাইকে আর কিছু বলতে চাই না, আমাদের প্রিভিয়াস ফিডব্যাক আছে। শুধুমাত্র আমি বলবো যে পার্টিসিপেন্ট যারা আছেন
আপনাদের রেসপন্স যেমন হবে আপনাদের শিক্ষাও ঠিক তেমনই হবে। কারণ কোর্সে ট্রেনারের বিষয়ে আমাদের অগাধ বিশ্বাস এবং কনফিডেন্স আছে। তো এখন এই কোর্সের ফিডব্যাক কেমন হবে সেটা যারা পার্টিসিপেন্টস আছেন আমি বলবো যে আপনাদের উপরে নির্ভর। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো গ্যাপ হলে আমি সরাসরি আপনাদের গ্রুপে যুক্ত আছি, সেখানে আমাদেরকে জানাতে পারেন। আশা করছি যারা ম্যানেজমেন্টে আছেন আপনারা তারা আপনাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা নিয়ে কোর্স কন্টিনিউ করবেন। তো সবার প্রতি শুভকামনা রইল। যারা আয়োজন এর সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ কাছে অনেক অনেক দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টাকে কবুল করুন। এই প্রত্যাশা রেখে এই কোর্সের উত্তরোত্তর সফলতা কামনা করেই আমার কথা শেষ করছি এবং আজকে অনলাইন ট্রেনিং আমি উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ধন্যবাদ ও মোবারকবাদ সাইদুল ইসলাম ভাইকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন ভাইকে উত্তম যাজা দেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা নির্দেশনা ক্লাস শেষেই দিব, সেজন্য ক্লাস শেষে কেউ লিভ নেবেন না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কোর্সের সম্মানীয় ইনস্ট্রাক্টর রুহুল আমিন ভাই। আমরা আর দীর্ঘায়িত না করে মূল ক্লাসে যাব। এই পর্যায়ে ক্লাস পরিচালনা করার জন্য রুহুল আমিন ভাইকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ শুকরিয়া আদায় করি। আজকে থেকে নতুন একটা ব্যাচের আইটি ক্লাস শুরু হলো। তো এই ব্যাচে যারা কানেক্টেড আছেন সবাইকে প্রথমে স্বাগত জানাই এবং বিশেষ ধন্যবাদ আপনাদেরকে যে কম্পিউটারের এই কোর্স বা বেসিক কোর্সটা করার প্রয়োজনীয়তা আপনারা মনে করেছেন। আশা করি এই কোর্সটা আপনাদের জন্য যেমন খুব বেশি কাজে লাগবে, পাশাপাশি এই কোর্সে যদি আপনাদের ইন্টারাকশন থাকে তাহলে নেক্সট 15টা ক্লাস আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। কারণ এইখানে আমরা এমন কিছু বিষয় শিখতে যাব যে বিষয়গুলো আমাদের পরবর্তী সময়ে খুব বেশি প্রয়োজন, যে জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার। আমি পার্সোনাল লাইফেও আমার জবের কথা বলি, অথবা যদি আমরা স্টুডেন্ট হই, স্টুডেন্ট লাইফেও আমাদের এই বিষয়গুলো দরকার। কাজেই টেকনোলজির এই যুগে আমাদের এই কোর্সটা খুবই রেলেভেন্ট। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে প্রত্যেকটা ক্লাসে আমরা ঠিকমতো অংশগ্রহণ করি, পাশাপাশি ক্লাসে যেই বিষয়গুলো দেওয়া হবে শেখানো হবে সেই বিষয়গুলো বাসায় একটু প্র্যাকটিস করে ফেলবো। এটা কোনো থিওরিটিক্যাল কোর্স না, এটা একেবারে প্র্যাকটিক্যাল একটা কোর্স। সেই জায়গা থেকে যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ হবে না। আমি এই কোর্সটা করানোর পর আমার আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। তো আমার প্র্যাকটিস হওয়ার চাইতে আপনাদের প্র্যাকটিসটা বেশি জরুরি। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যেই বিষয়গুলো দেখানো হয় সেই বিষয়গুলো আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। তা আমাদের টোটালি 15টা ক্লাসের ভিতরে আমরা যে বিষয়গুলো শিখবো সেইগুলো সম্পর্কে আগে একটু আইডিয়া নিয়ে নিই। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থাকবে। মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমাদের টোটালি 5টা ক্লাস। এরপর আমরা মাইক্রোসফট এক্সেলে চলে যাব, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, পাশাপাশি আমরা ক্যানভা নিয়েও আলোচনা করব এবং ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চেষ্টা করবো ইনশাল্লাহ বর্তমান সময়ের খুবই রিলেভেন্ট একটা টপিক এআই সম্পর্কে আপনাদেরকে কিছু আইডিয়া দেওয়ার, যে বিষয়গুলো আমাদের জন্য খুবই প্রয়োজন। তো আজকে আমরা শুরু করব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আজকে থেকে নেক্সট 5টা ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।
প্রতিটা ক্লাসেই কুইজ থাকবে আপনাদের। আজকের ক্লাসের যে টপিক নিয়ে আলোচনা হয়েছে সেটা নেক্সট ক্লাসে শুরুতে আপনাদের একটা করে কুইজ থাকবে। তো আমরা একটু শুরু করি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ড। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে আমরা বেশ কিছু আলোচনা করব। মাইক্রোসফট ওয়ার্ড আমরা যদি ওপেন করতে চাই তাহলে স্টার্ট মেনু থেকে ওয়ার্ড লিখে সার্চ করলেই আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন। এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেল আমাদের। এবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে একেবারে ঢুকে গেলাম। এখান থেকে আমরা কাজ শুরু হবে। বিষয়টা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আমরা কেন ব্যবহার করব? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার দিয়ে আমরা আমাদের লেখাগুলোকে সুন্দরভাবে সাজাইতে পারি। আমরা একটা ডকুমেন্ট রেডি করতে পারি। আমি একটা বই লিখব, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ শুরু করতে পারি। আমাদের ধরেন যে অ্যাসাইনমেন্ট করা লাগবে ডিপার্টমেন্টের, ওকে ফাইন, আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ শুরু করতে পারি। তো লেখালেখির যত কাজ আছে ডিজিটালি সবকিছু আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করবো ইনশাল্লাহ। এখনো পর্যন্ত মাইক্রোসফট ওয়ার্ডের চাইতে জনপ্রিয় কোনো সফটওয়্যার হয় নাই। গুগল ডক্স আসছে, কিন্তু তারপরেও মাইক্রোসফট ওয়ার্ড এখনো অনেক বেশি জনপ্রিয়। তো গুগল ডক্সে মাইক্রোসফট ওয়ার্ডের ফিচার গুলো নিয়েই গুগল ডক্স করা হয়েছে। তো আমরা চেষ্টা করব গুগলের যে প্রোডাক্ট গুলো আছে রিলেভেন্ট, সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনাদেরকে শেষের ক্লাসে একটু আইডিয়া দিতে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ঢুকে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কোথায় কি আছে এইগুলো আমরা আগে একটু দেখে ফেলবো, এরপরে আমরা ধীরে ধীরে ভিতরে ঢোকার চেষ্টা করব। আপনাদেরকে এটার পিডিএফ দিয়ে দেওয়া হবে। কোর্সের যে মডিউলটা আছে সেই মডিউলটা দেওয়া হবে ইনশাল্লাহ। তো মাইক্রোসফট ওয়ার্ডের মূল কনসেপ্ট আশা করি বোঝা গেছে। আরেকটা বিষয় একটু বলে রাখি, ভাইও বলতেছিলেন কোর্সে আপনাদের ইন্টারাকশনটার উপর বেস করবে যে এই কোর্সটা বা এই ব্যাচটা কেমন চলবে। আপনারা ক্লাস শেষে প্রশ্ন করতেছেন কিনা, প্রশ্ন করলে অন্তত পক্ষে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কিছু জিনিস বুঝতেছেন, কিছু জিনিস বুঝতেছেন না। বিষয়টা তো এরকম না যে আপনারা সবকিছু অলরেডি জানেন তারপরে এই কোর্স করতে আসছেন। এখানে অনেক ভাই আছেন যে এই বিষয় সম্পর্কে হয়তোবা নতুন, তো তাদের কিছু ডাউট থাকতে পারে। আমাদের প্রতিটা ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্ব থাকবে। সেটা প্রশ্নোত্তর পর্বে আপনারা আজকের ক্লাসে যা যা শেখানো হলো সেটার উপরে প্রশ্ন করতে পারেন, অথবা আগের কোনো ক্লাস, যেমন আমরা ধরেন যে 10 নম্বর ক্লাসে চলে আসছি, 10 নম্বর ক্লাসে এখন 4 নম্বর ক্লাসেরও যদি কোনো প্রশ্ন বা ডাউট থাকে, আপনার প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হয়, সেই প্রশ্ন আপনারা করবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নোত্তর গুলার মাধ্যমে আপনারাও এক্সট্রা কিছু জিনিস শিখতে পারবেন ইনশাল্লাহ, যে মডিউলের ভিতরে যে জিনিসগুলা নাই, আপনার মাথায় আসছে প্রশ্নটা, তখন আমরা এইগুলাকে অ্যান্সার করার চেষ্টা করব। এর মাধ্যমে আপনারা এক্সট্রা কিছু জিনিস শিখতে পারবেন। পাশাপাশি আপনারা যদি প্রশ্ন করেন তখন আমি বুঝতে পারবো যে আপনারা প্র্যাকটিস করতেছেন। যদি প্রশ্নই না করেন তাহলে কিন্তু এটা বোঝা মুশকিল যে আপনারা আদৌ প্র্যাকটিস করতেছেন কিনা, কোনো সমস্যায় পড়তেছেন কিনা। তো এই জায়গা থেকে আপনারা একটু সিরিয়াস থাকবেন, বাসায় বসে প্র্যাকটিস করা, এবং যে বিষয়ে প্রবলেম মনে হবে বা বুঝতেছেন না সেই বিষয়ে প্রশ্ন করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, আমরা তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আবার একটু চলে আসি। এবার আসেন, এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করলাম, এই সফটওয়্যারটা আমরা কোথায় পাবো এটা একটু আইডিয়া দিই। মাইক্রোসফট ওয়ার্ড এটা মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা অন্তর্ভুক্ত সফটওয়্যার। মাইক্রোসফট অফিস যদি আমরা ইনস্টল করে ফেলি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবকিছুই আমরা একবারে এক প্যাকেজের ভিতরে পেয়ে যাব। এইটা যদি সবচেয়ে ভালো হয় 365 প্রিমিয়াম ভার্সন যদি কেউ কিনে ফেলতে পারেন, এমএস অফিস 365 লিখে সার্চ দিতে পারেন, এই যে মাইক্রোসফট অফিস 365, এইখান থেকে আপনারা কিনে ফেলতে পারলে সবচেয়ে ভালো। কিন্তু এখানে মোটামুটি ভালোই খরচ আছে। তো এর বাহিরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করতে পারি।
গেট ইনটু পিসি থেকে আপনারা একটু আগের ভার্সন ডাউনলোড করেন, সমস্যা নেই। লেটেস্ট ভার্সন গুলো খুব মাঝে মাঝে এরকম হয় যে কাজ করতেছে না। আপনি 2016 ভার্সন বা 10-এর ভার্সন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে বিষয়টা এরকম না যে আপনি হচ্ছে এটা বা আমি যে ভার্সন ইউজ করতেছি 365 ইউজ করতেছি, আকাশ পাতাল পার্থক্য এরকম হবে না। হয়তো বা 1% বা 1.5% একটু ডিফারেন্ট হইতে পারে। তো এখান থেকে এই যে একটা আছে 2020 সালের একটা ভার্সন, 4 বছর আগের, সমস্যা নেই। এইখান থেকে কোনো একটা ডাউনলোড করে আপনারা ইনস্টল করে ফেলতে পারেন। এইগুলা একটু ক্র্যাক ভার্সন আছে, এটাতে কোনো খরচ লাগবে না, ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যদিও এগুলা রিকমেন্ডেড না, রিকমেন্ডেড হচ্ছে একটু প্রিমিয়াম ভার্সন নিয়ে নিলে আর কোনো সিকিউরিটিতে কোনো ঝামেলা হয় না। তো এইটা দুইটাই পরামর্শ দিয়ে রাখলাম, যাদের সুযোগ আছে দুইটাই করতে পারেন। আরেকটা পরামর্শ দিয়ে রাখি, ফেসবুকে অনেক গ্রুপ থাকে, আহ সেই গ্রুপগুলো থেকেও আপনারা মাইক্রোসফট 365 এর কিনতে পারেন অল্প টাকায়। 350 টাকা বা 400 বা 500 টাকায় আপনি হচ্ছে 5 বছরের জন্য এই 365 কিনে ফেলতে পারেন। তো সেখান থেকেও আপনাদের কেনার সুযোগ আছে। আহ, এবং ওইটার সুবিধা হচ্ছে ওইটা ওরা স্টুডেন্ট অ্যাকাউন্ট ম্যানেজ করে দেয় আপনাদেরকে। এতে আপনি 365টাই ব্যবহার করলেন, কম খরচে ব্যবহার করলেন আর কি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা অফিস কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করলাম। এবার আসেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটু ঢুকে যাই, কোথায় কি আছে। মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন আমি যখন ঢুকে গেছি, সামনে কিন্তু আমার বিরাট এক পেজ দেখতে পাচ্ছি। তার মানে এইটাই মিন করতেছে যে আমি এই যে লেখালেখির জন্য রেডি। আপনাকে একটা সাদা পেজ দেওয়া হয়েছে, এবার আপনার যা ইচ্ছা লেখেন, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে আমরা কিছু একটা লিখে ফেলবো। ফার্স্ট আমরা লিখে ফেলি হ্যালো ওয়ার্ল্ড, আই এম রুহুল আমিন। ওকে, তো এই লেখাটা আমরা লিখে ফেললাম। তাহলে এই পেজটা দেওয়া হয়েছে আমাদেরকে লেখালেখি করার জন্য। এই পেজে আমরা লিখতে পারি, আমরা ছবি অ্যাড করতে পারি, আমরা টেবিল অ্যাড করতে পারি, আমরা শেপ অ্যাড করতে পারি। আমরা এই ডকুমেন্টটাকে সাজানোর জন্য যা যা করা দরকার সব কাজ করতে পারি। এবং এইটা কিছু কিছু কাজ আছে রিপিটেটিভ বা ম্যানুয়ালি করলে অনেক সময় লেগে যাবে। যেমন ধরেন যে আপনি 500 পৃষ্ঠার একটা ডকুমেন্ট করছেন, এই 500 পৃষ্ঠার ডকুমেন্টটা এখন সূচিপত্র তৈরি করতে চান। তো সূচিপত্র তৈরি করতে চান, সূচিপত্রটা আপনি যদি ম্যানুয়ালি করতে চান যে কোন পৃষ্ঠায় কোন টপিকটা কোন টাইটেলটা আছে, এবং মাঝখানে যদি আবার কোনো কিছু চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আপনার এই পেজ নাম্বার গুলো আবার আপডেট করতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে এই ফিচারটা আছে যে আপনি ইজিলি টেবিল অফ কন্টেন্ট তৈরি করে ফেলবেন। আমরা এইগুলা দেখবো ধীরে ধীরে ইনশাল্লাহ। তো হাতে আমরা যদি কোনো একটা কিছু লিখতাম বা একটা নোটপ্যাড নিয়ে লিখতাম, সেইখানে যে ফিচার গুলো ছিল তার চাইতে অনেক বেশি ফিচার মাইক্রোসফট ওয়ার্ড আছে। তা না হলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড কেন ব্যবহার করবো, তাই না? তো মাইক্রোসফট ওয়ার্ডের সেই ফিচার গুলোই আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করবো। ওকে, ফাইন। আমরা একটু এক্সপ্লোর করি যে আমাদের কোথায় কি আছে। প্রথমে তো আমরা পেয়ে গেলাম যে এখানে একটা পেজ আছে। আমরা আস্তে আস্তে লিখতে থাকবো, অটোমেটিক পেজ বাড়তে থাকবে। পেজ বাড়া নিয়ে টেনশন করার দরকার নেই, নতুন একটা পেজ কিভাবে হবে এইসব টেনশন করার দরকার নেই। আপনি লিখতে থাকলে অটোমেটিক এই পেজ শেষ, অটোমেটিক একটা পেজ তৈরি হয়ে যাবে। ওকে, উপরের দিকে তাকাই আমরা, এখানে একটা শর্টকাট মেনু আছে, এখানে একটা বড় মেনু আছে। এই মেনুর আন্ডারে অনেকগুলা টুলস আছে, প্রত্যেকটা মেনুর আন্ডারে। হোম মেনুর আন্ডারে আমরা অনেক বেশ কিছু টুলস দেখতে পাচ্ছি, ইনসার্টের আন্ডারে কিছু, ড্র এর আন্ডারে কিছু। এই বিষয়গুলো আমরা বিস্তারিত এক্সপ্লোর করব যে কোন টুল দিয়ে কি করতে হয়। ওকে, এবং কোন কিভাবে শর্টকাটে আমরা কাজ করে ফেলতে পারবো, দুইটা জিনিসই আমরা দেখব। এরপর আমরা একটু ভিউতে যাই, ভিউ থেকে রুলারটা অন করে দিই। দেখেন রুলারটা যখন আমি অন করে দিলাম, রুলারটা অন করে দেওয়ার পর আমার এই যে উপরে দেখেন আমাদের একটা রুলার চলে আসছে, কত ইঞ্চি সেই ইঞ্চি অনুযায়ী আমার রুলারটা আছে, ঠিক আছে? নিচের দিকে তাকাই, নিচের দিকে কিছু ইনফরমেশন আছে যে আমার টোটাল পেজ কয়টা, সেই পেজ টোটালি ওয়ার্ডস কয়টা লিখছি, কোন ল্যাঙ্গুয়েজে আমরা লিখতেছি। ডান পাশে যদি তাকাই আমরা মুড আছে, কোন মুডে আছে। এখন আমরা প্রিন্ট লেআউট মুডে আছি, এটা রিডিং মুডে
নিয়ে যেতে পারি, আমরা ওয়েব লেআউট মোডে নিয়ে যেতে পারি। এইখানে এই যে আমরা পেজটাকে ছোট বড় করছি, জুম ইন জুম আউট করতেছি, এই জিনিসটা এই যে এইখানে দেখেন জুম ইন জুম আউট আছে, এখান থেকেও করতে পারি। পাশাপাশি আমরা কন্ট্রোল মাউসের স্ক্রল, হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল যদি করি, উপরের দিকে দিলে পেজটা জুম হচ্ছে, নিচের দিকে যদি আমরা স্ক্রল করি মাউসের চাকাটা নিচের দিকে ঘুরাইলে এটা জুম আউট হচ্ছে। ওকে, এই হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি আশেপাশে যা আছে এইগুলো একটু দেখে ফেললাম। এবার আমাদের কাজ শুরু করার পালা। প্রথমেই আমরা একটা কিছু লিখে ফেলছি, তো আপনারাও কিছু না কিছু একটা লিখে ফেলতে হবে। এই যে লেখার কথা যে আসলো, এবার আমরা একটু আপনাদেরকে পরামর্শ দিব যে আপনাদের টাইপিং এর স্পিড বাড়ানো দরকার, টাইপ স্পিডটা বাড়তে হবে। তা আমরা আপনাদেরকে পরামর্শ দিই অন্ততপক্ষে ইংলিশের স্পিডটা এবং বাংলার স্পিডটা ভালো করে ফেলবেন, আরবিটা করে ফেললেও ভালো। 3টা ল্যাঙ্গুয়েজ অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা মাস্ট, বাংলা আর ইংলিশের স্পিডটা ভালো থাকা দরকার, আর আরবি থাকলে তো আরো ভালো। আর স্পেসিফিক যদি কেউ কোনো ল্যাঙ্গুয়েজ শিখেন, সেই ল্যাঙ্গুয়েজের স্পিডটাও একটু, আপনার টাইপ স্পিডটা ভালো থাকা দরকার। ওকে, এবার আসেন টাইপ স্পিড ভালো হবে কিভাবে, বা টাইপ স্পিড আমাদের কত থাকা দরকার। আমি যে লিখবো স্ট্যান্ডার্ড, ইংরেজিতে আমাদের টাইপ স্পিড থাকা দরকার মিনিমাম 35 PM WPM, মানে 35টা ওয়ার্ড প্রতি মিনিটে। প্রতি মিনিটে আপনি যাতে 35টা ওয়ার্ড লিখতে পারেন, ইংলিশ বাংলা, বাংলা মিনিমাম 30 WPM যদি হয় তাহলেও হবে। এরপর আপনি যদি লিখতে থাকেন কন্টিনিউয়াস, তাহলে দেখা গেছে যে এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। 30 দরকার নেই, 35 আমরা স্ট্যান্ডার্ড ধরি। বাংলা ইংলিশের ক্ষেত্রে দুইটাতেই 35 WPM যাতে হয়, প্রতি মিনিটে আমরা 35টা শব্দ লিখতে পারি, সেই স্কিল আমাদেরকে অর্জন করতে হবে। এটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ইংলিশ টাইপিংটা শিখে ফেলবো। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে typingclub.com এই সাইটটাতে ঢুকে যাব। তো typingclub.com এ গিয়ে প্রথম কাজ হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলবো, যাতে আমাদের ট্রেস করতে পারি যে আমরা এখন কোন লেভেলে আছি। আগেই বলছি আমরা কিন্তু ইংলিশ টাইপিংটা আগে শিখে ফেলবো, এরপরে বাংলা শিখবো, এরপরে আরবি শিখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তো লগ ইন করে ফেলবেন। লগ ইন করা খুবই ইজি, আপনার হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে ফেলতে পারেন। লগ ইন উইথ গুগল দিয়ে দেন, এখানে এসে আপনার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেন, ব্যাস হয়ে গেল আপনার অ্যাকাউন্ট। এবার আপনি, আচ্ছা ইউজার নট ফাউন্ড, আমার এই অ্যাকাউন্টে মেবি ইউজার নেই, তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অথবা সাইন আপ করবেন এখানে এসে, ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড। তো আমি আর অ্যাকাউন্টটা আপাতত দেখাচ্ছি না, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখাই। গেট স্টার্টেডে ক্লিক করব। অ্যাকাউন্টটা করে ফেলতে হবে আপনাদেরকে। অ্যাকাউন্টটা করার দরকার হচ্ছে আপনি কোন লেভেলে আছেন, বা পরবর্তীতে আপনার হচ্ছে নোট রাখা সহজ হবে। এখানে অনেকগুলা লেসন আছে, তো আমি পরামর্শ দিব আপনাদেরকে 300 থেকে 350 লেসন আপনারা শেষ করার টার্গেট করবেন। তো 300 থেকে 350 লেসন কিন্তু মনে হচ্ছে যে 300 লেসন শেষ করতে আমার অনেক সময় লেগে যাবে, বিষয়টা এরকম না। আপনি ডেইলি যদি 15 থেকে 20 মিনিট সময় দেন, তাহলেই আপনার এই লেসন গুলো, মানে 15 থেকে 20 মিনিটে আপনি 8-10টা লেসন শেষ করে ফেলতে পারবেন। কাজে খুব বেশি দিন যে লাগবে এরকম না, আপনি 1 মাস ভালোভাবে টাইপ করলে আপনার এই স্পিড কিন্তু হয়ে যাবে। আমরা যে 35 বলতেছি সেটা হয়ে যাবে। তো আমরা একটু দেখাই প্র্যাকটিক্যালি, যেমন ধরুন যে ফার্স্ট এটা একটা ইন্ট্রো ভিডিও আছে, ইন্ট্রো ভিডিওটা দরকার নেই, আমরা এই যে এইটাতে সেকেন্ড যেই প্র্যাকটিসার আছে সেইটাতে চলে যাই। এইখানেও একটা ভিডিও চলে আসছে, আমরা থার্ডটাতে যাই তাহলে। ও আগে একটা ভিডিও দেখাইতেই হচ্ছে, কিছু আপডেট আসছে এটাতে। ওকে, আমরা ভিডিওটা দেখি, সমস্যা নেই। ডান, ওকে, ভিডিও দেখা শেষ। এবার আসেন, এই যে একেবারে জিরো থেকে কিন্তু আপনাকে শেখাবে। এই সাইটটা আপনাদেরকে সাজেস্ট করার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা একেবারে নতুন যদি হয়ে থাকেন, তারপরও আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। দেখেন আপনার হাতটা কোথায় বসাইতে হবে সেই ইনস্ট্রাকশন এখানে দেওয়া হচ্ছে। আপনার
হাতটা ASDF এর উপর বাম হাতের 4 আঙ্গুল বসান, JKL এর উপর JKL সেমিক্লোন এটার উপর ডান হাতের 4 আঙ্গুল বসাবেন। বসায় এখন দেখেন উপরে কি লেখা, টাইপ দ্য F কি ইউজিং ইউর লেফট ইন্ডেক্স ফিঙ্গার। ঠিক আছে, তাহলে আপনার বাম হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে F চাপতে হবে। চলেন আমরা F চাপি, এই যে F চাপলাম। এরপরে ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে, ওই যে ইনস্ট্রাকশন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা হচ্ছে জে চাপতে বলতেছি, জে চেপে দিলাম। গুড জব। ঠিক আছে, এবার আমাদেরকে কি করবে, এফ এবং জে যে আমরা শিখলাম, এফ জে প্র্যাকটিস করতে হবে। টাইপ স্পিড বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে আপনার কিবোর্ডের দিকে তাকানো যাবে না, কোনোভাবেই কিবোর্ডের দিকে তাকানো যাবে না। কিবোর্ডের দিকে তাকাইলে আপনি কিন্তু আজীবনেও না দেখে টাইপ করা শিখতে পারবেন না। কাজেই আপনি টাইপ করার সময় সবসময় আপনি স্ক্রিনের দিকে তাকান, অথবা যেটা দেখে টাইপ করতেছেন আপনার সামনে যদি কোনো কাগজ থাকে কাগজের দিকে তাকান, কোনো সমস্যা নেই, কিন্তু কিবোর্ডের দিকে তাকানো যাবে না। আপনাদের যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলা ক্লাস শেষে নেওয়া হবে, আবারও বলছি, কাজেই প্রশ্নগুলো এখন করার দরকার নেই, আপনি একটু নোট রাখেন। ওকে, তো এখানে প্র্যাকটিস করতে বলতেছে, উপরে যেগুলো লেখা আছে এগুলো দেখে দেখে আমাদেরকে টাইপ করতে হবে। ওকে, কিবোর্ডে তাকাবো না, উপরের দিকে তাকাবো। এফ 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 জে জে জে। ওকে, জে এফ 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 জে 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 এফ এফ জে জে এফ। ওকে, এফ জে জে এফ জে এফ জে এফ জে। এই যে দেখেন, মানে এটা একেবারেই বিগিনার ফ্রেন্ডলি একটা সিস্টেম। আপনার হচ্ছে প্রথমে আপনাকে এফ এবং জে শিখিয়েছে, এফ এবং জে এর প্র্যাকটিসটাই কিন্তু দিছে। মানে বিষয়টা এরকম না আপনি অন মানে পুরা কিবোর্ড সম্পর্কে আইডিয়া থাকার দরকার, এরকম না বিষয়টা। আপনাকে দুইটা বাটন সম্পর্কে শিখাইলো, এই দুইটা বাটনের প্র্যাকটিস শিখেছে। এবার কি বলতেছে, এবার হচ্ছে এফ যেই প্র্যাকটিস করেন সাথে একটা স্পেস ইউজ করতে হবে। এই যে এফ স্পেস এফ স্পেস, এই যে ভুল হয়ে গেছে, জে স্পেস জে। ওকে, স্পেস এফ এফ স্পেস এফ এফ স্পেস জে জে। এই যে, ঠিক আছে, ধীরে ধীরে আমরা আগায় গেলাম। এই যে একটা লেসন শেষ হয়ে গেল আমাদের। এরপরে একটু আরেকটু সিরিয়াস প্র্যাকটিস। এইভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখা যাবে যে ধীরে ধীরে, এই যে আমরা কততে চলে আসছি একটু দেখেন তো, লেসন 4-এ কিন্তু চলে আসছি। তো লেসন 4-এ যে চলে আসলাম, কিভাবে চলে আসলাম, খুব বেশি সময় লাগছে আমাদের, কিন্তু খুব বেশি সময় লাগে নাই। এরকম প্রত্যেকটা লেসন কিন্তু খুবই ইজি, পাশাপাশি, এবং আপনি 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট হাইয়েস্ট লাগতে পারে এক একটা লেসন শেষ করতে নতুন হিসেবে। তো এইটাতে আমরা প্র্যাকটিস করব, এতে প্র্যাকটিস করলে আমাদের ইংলিশ টাইপ স্পিডটা বেড়ে যাবে ইনশাল্লাহ। বাংলা এবং আরবি টাইপ নিয়ে আমরা পরবর্তী কোনো এক ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। তা আপাতত ইংলিশ প্র্যাকটিসটা করতে থাকবো, প্রতিনিয়ত আপনারা একটু আপডেট দিবেন যে আপনার কয়টা লেসন শেষ হইলো, তখন হচ্ছে আমরা একটু আপনাদের পরামর্শ দিতে পারবো যে এখন কোন লেভেলে আছেন বা কি অবস্থা। ওকে, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম যে আমাদের ইংলিশ টাইপ স্পিডটা বাড়াইতে হবে। ক্লিয়ার? তো ইংলিশ টাইপ স্পিড আমাদের 35 টার্গেট। যদি কেউ সিরিয়াসলি ট্রাই করেন এই কোর্সের ভিতরেই 35 উঠাই ফেলতে পারবেন। যারা একেবারে টাইপ স্পিড নাই, না দেখে টাইপ করতে পারবেন না, তার পক্ষেও সম্ভব। ডেইলি আধা ঘন্টা আপনি একটু টাইপ স্পিড, টাইপিং এর ক্ষেত্রে একটু সময় দিতে হবে, আধা ঘন্টা। যার সুযোগ আছে 1 ঘন্টা সময় দেন, 1 পৃষ্ঠা আপনি টাইপ করেন, বা আমি যেই এইগুলা টাইপিং ক্লাব দেখাইলাম, টাইপিং ক্লাবে একটু প্র্যাকটিস করেন। খুব ইজি, বিষয়টা খুবই ইজি। ওকে, ঠিক আছে, এবার আসেন, আমরা তো একটা লেখা লিখে ফেললাম, এইটাকে আমরা একটু ফরম্যাটিং এর দিকে মনোযোগ দিই। এই লেখাটাকে আমরা সাজানো দরকার। লেখা তো আমরা লিখে ফেললাম, বা আপনিও কিবোর্ডে দেখে দেখে হলেও কিন্তু অনেক কিছু লিখে ফেলা যায়। তো সেই জায়গা থেকে আমাদের এবার ফরম্যাটিং এর পালা, যে লেখাগুলোকে আমি কিভাবে সাজাবো, কিভাবে সাজাইলে আমার লেখাগুলোকে সুন্দর হবে। পাশাপাশি আমার সব ফরম্যাটিং গুলাই জানা লাগবে, জানা থাকতে হবে। সেখান থেকে কখন কোথায় কোনটা কাজে লেগে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। এই জায়গা থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাংশনালিটিস গুলো আমাদের মোটামুটি ভালোভাবে জানা থাকা দরকার। উপরের দিকে তাকাই আমরা, দেখেন হোম মেনুতে এই এরিয়াটাকে আমরা রিবন বলছি, যে এখানে আমাদের টুল বারটা আছে। তো এই রিবনের হোম মেনুতে
দেখেন ফন্ট একটা গ্রুপ আছে, ক্লিপবোর্ড একটা গ্রুপ আছে, প্যারাগ্রাফ একটা গ্রুপ আছে। তো প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা স্পেসিফিক কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। ফন্ট গ্রুপে আমাদের ফন্ট বা এই টেক্সট রিলেটেড কিছু ফরম্যাটিং এর কাজ আছে। যেমন ধরেন যে কি কি আছে, এইখানে আছে এই লেখাটাকে কিভাবে ছোট করতে হবে, কিভাবে বড় করতে হবে, এটাকে একটু মোটা করতে চাই, ইটালিক করতে চাই, এটাকে কালার দিতে চাই। ঠিক আছে, এই জাতীয় টুকটাক কাজগুলো আমরা এই ফন্ট গ্রুপ থেকে করে ফেলতে পারবো। ঠিক আছে, তো প্রথম যে বিষয়টা, এই যে দেখেন এইখানে 34 দেখতে পাচ্ছি আমরা। আপনাদের যারা কম্পিউটার থেকে কানেক্টেড হয়েছেন তাদের তো খুব সহজেই দেখা যাওয়ার কথা। যারা মোবাইল থেকে কানেক্ট হয়েছেন, মোবাইল থেকে কিন্তু এই স্ক্রিনটাকে জুম করা যায়, জুম করে করে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। তো এইখানে ফন্টের ভিতরে এখানে 34 দেখা যাচ্ছে একটা, এই 34টা হচ্ছে ফন্ট সাইজ, এই লেখার সাইজ। এই লেখার সাইজটা আমরা চাইলে ছোট করতে পারি, আমরা চাইলে বড়ও করতে পারি। এই 34-এ আমরা যদি এই ডান পাশে যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করি, তখন আমরা দেখতে পাবো যে এখানে 8 আছে, 9, 10, 11, 12। তো আমি ধরেন যে এখান থেকে 72 দিয়ে দিলাম, দেখেন আমার ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রয়োজনে মাঝে মাঝে একটু জুম করে দেখাবো আপনাদেরকে। স্ক্রিন, অনেকের মনে হচ্ছে যে স্ক্রিন ছোট, মনিটরটা একটু আসলেই বড় আমার এক হিসেবে। আচ্ছা দেখেন, তো এখানে আমরা লেখাগুলাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা কি করতেছিলাম, আমার হচ্ছে ফন্ট সাইজ, লেখার সাইজ ছোট বড় করতেছিলাম। উপরে দেখেন এই যে আমরা 72 দিয়ে দিলাম, 72 থেকে যদি এবার আমরা 14-তে নিয়ে আসি, দেখেন এখন কিন্তু আমার লেখার সাইজ ছোট হয়ে গেছে। এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, লেখাটাকে ছোট বড় করতে পারি। তা আমার এই কাজটা কিন্তু রেগুলার লাগবে। তো এর জন্য আমাদের মোট 3টা অপশন আছে লেখাকে ছোট বড় করার। এক হচ্ছে এখান থেকে আমরা ছোট বড় করতে পারি, পাশাপাশি এই যে এখানে আরো 2টা বাটন আছে, একটা বড় এ আর একটা ছোট এ, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজে যদি চাপ দিই, দেখেন ফন্ট সাইজ বড় হচ্ছে, ডিক্রিজে চাপ দিলে ফন্ট সাইজ ছোট হচ্ছে। অথবা এইগুলো আমরা আসলে কোনোটাই ইউজ করি না, উপরে যে 2টা দেখাইলাম, আমরা ইউজ করব হচ্ছে শর্টকাট। শর্টকাট কোনটা? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা আছে, থার্ড ব্র্যাকেট তো 2টা আমাদের, একটা হচ্ছে শুরু এবং শেষ। তো এই যে যে থার্ড ব্র্যাকেট 2টা আছে, এই থার্ড ব্র্যাকেট 2টা, এইটা হচ্ছে যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজিং দেই তাহলে বড় হবে, থার্ড ব্র্যাকেট স্টার্টিং যেটা আছে সেটা দিলে হচ্ছে ফন্ট সাইজ ছোট হবে। যেমন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে বড় হচ্ছে। আবার যদি থার্ড ব্র্যাকেট স্টার্টিং যেটা আছে সেটাকে যদি চেপে ধরে রাখি তাহলে এটা ধীরে ধীরে ছোট হচ্ছে। ওকে, ফন্ট সাইজ আমরা ছোট বড় করে ফেললাম। এবার আসেন এটাকে একটু বোল্ড করতে চাই লেখাটাকে। এই যে দেখেন খুবই ইজি বিষয়গুলা। এই যে বি লেখা আছে, বিতে চাপ দিলে আমার লেখাটা একটু বোল্ড হয়ে গেল। আবার যদি এই বিতে চাপ দিই তাহলে নর্মাল হয়ে গেল। লেখাটাকে আমি বোল্ডও করতে পারতেছি, আবার বোল্ড যদি কোনো লেখা থাকে সেটাকে আমরা নর্মালও করতে পারতেছি। এখানে আছে ইটালিক, লেখাগুলোকে যদি আমি একটু বাঁকাইতে চাই তাহলে এই যে এইখান থেকে আইতে ক্লিক করব, একটু বাঁকা হয়ে গেল। আবার এখান থেকে আইতে যদি ক্লিক করি তাহলে এটা নর্মাল সোজা হয়ে গেল। এখান থেকে আন্ডারলাইন দেওয়ার সুযোগ আছে, সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দেন। অথবা এখানে আরেকটা ক্লিক করলে আন্ডারলাইন চলে যাবে। তো এই যে যে 3টা জিনিস, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই 3টা জিনিস আমরা শর্টকাটে করতে পারি। কন্ট্রোল বি, কন্ট্রোল আই, কন্ট্রোল ইউ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। ঠিক আছে, 3টা জিনিস। আবার যদি কন্ট্রোল বি চাপি, বোল্ডটা চলে গেল, আই চাপলে ইটালিকটা নর্মাল হয়ে গেল, এবং যদি ইউ চাপি তাহলে আন্ডারলাইনটাও চলে গেল। শর্টকাটে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। কোন একটা শব্দকে আমি ধরেন যে মনে হচ্ছে যে এটা ভুল বা আরেকটা স্টাইল দিচ্ছে, স্ট্রাইক থ্রো, এখান থেকে এটাতে ক্লিক করলে এই যে স্ট্রাইক থ্রো, অর্থাৎ একটা শব্দের মাঝখান দিয়ে একটা দাগ চলে গেল যাতে মনে হয় যে এটা এই এই শব্দটা ভুল। ঠিক আছে, এইটাও আমাদের করার সুযোগ আছে। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এইগুলা বেসিক বিষয়। যেহেতু ফার্স্ট ক্লাস একটু দেখাই দিচ্ছি, অনেকে হয়তো বা এই বিষয় সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না। কাজেই আহ যাতে মোটামুটি সবাই আমরা
ভালোভাবে বিষয়গুলো শিখতে পারি, এই কারণে বেসিক বিষয়গুলো আমি একটু দেখাই দিচ্ছি। তো ধরেন যে পানির সংকেত কি আমাদের H2O, পানির সংকেত। তো টুটা কিন্তু আমাদের হচ্ছে হাইড্রোজেনের পাওয়ার, যে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন মিলে হচ্ছে আমার আহ, পানি হচ্ছে। তো এই টুটা কিন্তু বড় থাকে না, টুটা ছোট থাকে। এইখান থেকে আমরা হচ্ছে এটাকে ছোট করে দিতে পারি, H2O, পানির সংকেত। ঠিক আছে, তো এইভাবে টুটাকে যদি ছোট করতে চাই তাহলে নিচে, আর যদি সুপারস্ক্রিপ্ট দিই তাহলে এই যে টুটা ছোটই হইলো উপরে উঠে গেল। আবার যদি এটাতে আরেকটা ক্লিক করি তাহলে এটা আবার নর্মাল হয়ে গেল। ক্লিয়ার? তো আমরা সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট এইভাবে করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা লেখাতে একটা স্টাইল দিতে পারি। লেখাতে আমরা স্টাইল দিতে পারি, এখানে বেশ কিছু স্টাইল আছে, আপনার যে স্টাইলটা পছন্দ হয় সেই স্টাইলটা এখানে দিয়ে দেন, খুবই ইজি। এরপরে যেটা সেটা হচ্ছে হাইলাইট। এখান থেকে আপনি চাইলে আপনার লেখাকে হাইলাইট করতে পারেন। আমরা ওই যে যখন কোনো বই পড়ি তখন মাঝে মাঝে হাইলাইটার ইউজ করি না, সৃজনশীল পড়ার সময় গদ্য পদ্য হাইলাইট করে রাখতাম, সেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা হাইলাইট করে রাখতে পারি। এরপরে হচ্ছে লেখার কালার চেঞ্জ করতে পারি আমরা এখান থেকে। ঠিক আছে, যেমন আমি এই লেখাটাকে লাল করতে চাই, লাল কালারের লেখা আমরা দিয়ে দিলাম। ওকে, আবার যদি আমরা অটোমেটিক দিয়ে দিই তাহলে স্বাভাবিক কালারে চলে আসছে। সর্বশেষ যে অপশনটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফন্ট। এই যে যেই লেখার স্টাইলটা, সেই স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফন্টে চলে আসবো। এই যে ক্যালিব্রি বডি, ঠিক আছে, এই ফন্টটা আছে। ধরেন যে আমরা এখান থেকে অনেকগুলা ফন্ট আছে, এই যে অ্যালজেরিয়ান দিয়ে দিলাম, দেখেন ফন্টের লেখা স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ফন্টের স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরিয়াল ব্ল্যাক দিলাম, এটা ভিন্ন একটা ফন্ট। এখানে আসি, এই যে একটু পেশি হাতের টাইপের লেখা। তো এখানে বেশ কিছু স্টাইলের ফন্ট আছে। আমরা ইংলিশের ক্ষেত্রে টাইমস নিউ রোমান এই ফন্টটা সাধারণত ব্যবহার করি, বিভিন্ন বইয়ে বা পত্রিকায় দেখবেন যে এই ফন্টটা আছে। যদিও এখন লেটেস্ট অনেক ফন্ট চলে আসছে, সব জায়গায় এটা ব্যবহার হচ্ছে না। তো এটা খুবই পুরাতন এবং পপুলার একটা ফন্ট ছিল, এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, টাইমস নিউ রোমান। তো আপনারা এখান থেকে যেই ফন্টটাই ভাল লাগে সেটাই ব্যবহার করতে পারবেন। এখানে অনেকগুলা ফন্ট আছে, এই ফন্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এর বাইরেও ধরেন যে আপনার এখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলোর বাইরে আপনি কোনো একটা ফন্ট ইউজ করতে চান, তখন সেটাকে ডাউনলোড করে ইনস্টল যদি করেন তখন দেখবেন যে এইখানে সেই ফন্টটা চলে আসছে, আপনি সেই ফন্টটা ইউজ করতে পারবেন। তো আমরা যদি একটু সামারাইজ করি, অলরেডি যে বিষয়গুলো শিখলাম, আমরা হচ্ছে ফন্ট নিয়ে কাজ করলাম, বিষয়গুলো খুবই সহজ। দেখেন একটা বিষয় বলি, আপনি এইখান থেকে আপনার মতো করে ক্লিক করে 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 একটু দেখবেন যে কোনটাতে চাপ দিলে আমার কি হচ্ছে। আমি তো অলরেডি অনেক বিষয়গুলো দেখাই দিছি, প্র্যাকটিস করার সময় ভয় পাওয়ার দরকার নেই। আপনার বিষয়টা এরকম হবে না যে আপনি প্র্যাকটিস করতে গিয়ে কম্পিউটার মানে ধ্বংস করে ফেলছেন, কম্পিউটার একেবারে নষ্ট করে ফেলছেন, কম্পিউটার ফাইটটা চৌচির হয়ে গেছে। এইরকম হওয়ার সুযোগ নেই। আপনি যতই ভুল করেন, ভুল করার পরে এটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার সুযোগ আছে। কাজেই প্র্যাকটিস করার সময় আপনি কোনো কৃপণতা করবেন না, যেখানে ক্লিক করতে মন চায় ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে কি হচ্ছে। ঠিক আছে, আর আমি তো বিষয়গুলো দেখাই দিচ্ছি, আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে দেখেন যে আপনার আউটপুটটা সেম আসে কিনা, এই চেষ্টাটা করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, লেখাগুলাকে বোল্ড করা যায়, ইটালিক আন্ডারলাইন করা যায়, স্ট্রাইক থ্রো দিলাম আমরা, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এখান থেকে কালার দিলাম, লেখার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, উপরে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করলাম, এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি বা লেখার স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কেস। কেসটা হচ্ছে আপনি ইংলিশের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন আপনি ছোট হাতের লেখা বড় হাতের করতে চান, বড় হাতের লেখাকে ছোট হাতের করতে চান, সেই ক্ষেত্রে আমাদের এই কেসটা কাজে লাগে। দেখেন আমার এখানে দুইটা কেস আছে, স্পেশাল লোয়ার কেস এবং আপার কেস। আপনি ছোট হাতে লিখে ফেলছেন কিন্তু লেখাগুলো আমাদের বড় হাতের দরকার, তখন আপনি এই যে আপার কেসে ক্লিক করেন, দেখেন সব কিন্তু বড় হাতের হয়ে গেছে অটোমেটিক। আবার যদি চান যে ছোট হাতের করবেন, এখান থেকে লোয়ার কেস দিয়ে দেন, সব ছোট হাতের হয়ে গেছে। ইভেন এই যে আই যেটা ছিল, এইচ যেটা ছিল, সেটাও কিন্তু ছোট হাতের হয়ে গেছে। রুহুল আমিন, এইগুলাও ছোট হাতের হয়ে গেছে। ঠিক আছে, তো লোয়ার কেসে সবকিছু ছোট হাতের হয়ে যাবে, আপার কেসে আমাদের সবকিছুই বড় হাতের, প্রত্যেকটা অক্ষর বড় হাতের হয়ে যাবে। আরো কিছু কেস আছে, সেন্টেন্স কেস।
সেন্টেন্সের প্রথম অক্ষরটাকে বড় হাতের করে দিবে সেন্টেন্স কেসের মাধ্যমে। এরপরে আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে সে বড় হাতের করে দিবে। যেমন ওয়ার্ল্ডের ডব্লিউটাকে বড় হাতে করছে, আই তো এখানে একটা আই বড় হাতে করছে, এম এর এ বড় হাতের, রহুলের আর বড় হাতের, এভাবে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের করছে। সর্বশেষ যে কেসটা আছে টুকেল কেস, এটা একটু এটার ডিফারেন্ট। প্রথম অক্ষরটা ছোট হাতের, বাকি সবগুলো বড় হাতের। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে সেন্টেন্স কেস করে দিই এবং এইখানে আমাদের আইটাকে বড় হাতের, এইগুলাকে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিই। তাহলে আমরা আগের অবস্থায় চলে আসলাম। আচ্ছা, এবার আসেন সর্বশেষ যে অপশনটা, সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। আমরা এখানে ধরেন যে এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এটাকে একটা ডিফারেন্ট কালার দিলাম। তো এই যে যে এতগুলা কাজ করলাম, এই কাজগুলা ধরেন যে আমার এই ফরম্যাটিং গুলা দরকার নাই। এর জন্য আমরা কি করব, সবগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিব। তাহলে দেখেন একেবারে লেখাগুলার ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, আমার যেই ফন্ট চেঞ্জ হয়ে গেছে, একেবারে শুরুতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা চলে আসছি। এটা স্পেশালি আপনাদের তখন কাজে লাগবে যখন আপনি ইন্টারনেট থেকে কোনো একটা লেখা কপি করে নিয়ে আসছেন। তো ইন্টারনেট থেকে বা কোনো এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন, সেইখানে যে স্টাইলটা আছে সেই স্টাইলটা সহ কিন্তু এখানে কপি হয়ে যাবে। তো সেই স্টাইলটা যদি কপি হয়ে যায়, তখন আপনি কি করবেন? তখন তো দেখেই বুঝে ফেলবে যে আপনি এটা উইকিপিডিয়া থেকে কপি করছেন বা ওই জায়গা থেকে কপি করছেন। তখন আপনি কি করবেন, লেখাগুলাকে সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে দিবেন। তখন আর বোঝার সুযোগ নাই যে এটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন। সব একেবারে প্লেন টেক্সট হয়ে যাবে। এরপরে আপনার যেখানে যে ফরম্যাটিং করা দরকার সেখানে সেই ফরম্যাটিং গুলো আস্তে আস্তে করে ফেলেন। ওকে, অপশন ফাইন। কোনটা? ক্লিয়ার অল ফরম্যাটিং কোনটা অপশন? ক্লিয়ার অল ফরম্যাটিং, এই যে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং, আচ্ছা আচ্ছা। এইখান থেকে আমরা ক্লিক করবো, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে ফন্ট রিলেটেড যে বিষয়গুলো ছিল এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করলাম আজকে। জাস্ট কাট কপি পেস্ট ফরম্যাট পেন্টার এই অপশনটা দেখবো, দেখে আজকের ক্লাস শেষ করে দিব। নেক্সট ক্লাস থেকে আমরা পুরো 1 ঘন্টাই সময় পাবো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা কাট এবং কপির সাথে কিন্তু অলরেডি পরিচিত। মোবাইলেও কিন্তু আমাদের বিভিন্ন লেখাকে কপি করতে হয়। আমরা বিভিন্ন ফাইল মুভ করি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। কাটটা হচ্ছে ইটস লাইক মুভ, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। ধরেন যে ওয়ার্ল্ড এই শব্দটা আমি এইখানে নিয়ে আসতে চাই, মানে ওয়ার্ল্ড শব্দটা এখানে রাখতেই চাই না, এখানে নিয়ে আসতে চাই, তখন আমরা এখান থেকে কাট করে এখানে পেস্ট করব, কাট পেস্ট। আর যদি মনে হয় যে ওয়ার্ল্ড শব্দটা আমার এইখানেও আছে আবার এইখানেও দরকার, তখন আমরা কপি পেস্ট করব। ঠিক আছে, তো আমরা কাট দিয়ে শুরু করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কাটে ক্লিক করলাম, তাহলে এটা কাট হয়ে গেল। কাট হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু এখানে আসবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এইখানে এসে পেস্টে ক্লিক করতে হবে। এই যে ওইখান থেকে আমি কাট করলাম, তারপরে এইখানে এসে আমরা পেস্ট করলাম। ওকে, এটা হচ্ছে কাট পেস্ট। আবার আমরা এখান থেকে কপি পেস্ট করতে পারি। এখান থেকে কপিতে ক্লিক করলাম, কপি করার পর কিন্তু এখানে থেকে এটা চলে যায় না, এটা এটার জায়গায় আছে। আপনি এইবার এখানে এসে যদি পেস্টে ক্লিক করেন, এটা ওইখানেও একটা কপি আছে, এখানে আরো ডুপ্লিকেট হচ্ছে। আপনি যতবার পেস্টে ক্লিক করবেন ততবার ক্লিপবোর্ড থেকে এটা আসতে থাকবে। ওকে, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। আমরা এটাকে ধরেন যে আরেকটা কপি করলাম, তাহলে আমার 2টা লাইন হয়ে গেল সেম। তা আমি এটাকে কোন একটা স্টাইল দিলাম, ধরেন যে এটার কালার দিলাম, এটাকে হচ্ছে হাইলাইট করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, ফন্ট সাইজটা আর একটু ছোট করলাম। তো এই যে যে স্টাইলটা করলাম, আমি যদি চাই সেম স্টাইলটা এটাতেও অ্যাপ্লাই করব, তখন আমরা কি করব, এইখান থেকে এটাকে ক্লিক করব, ক্লিক করে ফরম্যাট পেইন্টার চাপ দেব। ফরম্যাট পেইন্টার চাপ দেওয়ার পর দেখেন আমাদের এই যে একটা ব্রাশ টাইপের চলে আসছে, মাউসটা এখন ব্রাশের মতো মনে হচ্ছে। এই ব্রাশটা এখন আমি নেক্সট যেই লেখাকে সিলেক্ট করে দিব সেই লেখাই ওই রকম হয়ে যাবে। বুঝা গেল? এতে কি হলো, আমি এই লেখার স্টাইলটা কপি করলাম, লেখা কিন্তু কপি করিনি। লেখা তো আমরা আগেই কপি করে ফেলছি। ধরেন যে আমি এখানে ভিন্ন একটা লেখা লিখি, উই আর ট্রাইং টু লার্ন MS ওয়ার্ড। ট্রাইং বানান ভুল হয়েছে। তো ধরেন যে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডের যে স্টাইলটা আছে সেম স্টাইলটা আমরা এই লেখার উপরেও দিতে চাই।
তখন এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে একবার ক্লিক করব, তারপরে আমরা হচ্ছে এইটার উপর অ্যাপ্লাই করে দিলাম। দেখেন লেখা কিন্তু দুইটা ডিফারেন্ট, কিন্তু স্টাইল সেম। তো সেম স্টাইল করতে হলে আমাদেরকে ফরম্যাট প্রিন্টার লাগবে। এরপরে আরেকটা বিষয় আছে যে আমি ধরেন যে আমার এখানে আরো বেশ কিছু লাইন আছে। আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, লরেম 1/10 একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। এখানে বেশ কিছু লেখার ভিতর থেকে আমি এগুলার ফন্ট সাইজটা একটু ছোট করে ফেলি। হেডলাইন আমি চাচ্ছি এই লাইনটা আর এই যে নিচের লাইনটা, এই দুইটা লাইন এইটার স্টাইলে করব। এর জন্য কি আমরা ফরম্যাট পেইন্টারে গিয়ে এটাতে একবার ক্লিক করলাম, আবার ফরম্যাট পেইন্টারে গিয়ে এটাতে আরেকবার ক্লিক করলাম? এই কাজ করার দরকার নেই, এটাতে হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যদি এরকম মাল্টিপল লাইন, 2-3 লাইন বা 10 লাইন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেম স্টাইল দিতে হয়, তাহলে আমরা কি করব, এইখান থেকে আইসা এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই ফরম্যাট পেইন্টারটা আমার মানে ক্লোজ হবে না। এখানে ক্লিক করলাম এটা হইলো, এবার এখানে ক্লিক করলাম এটা হইলো, আবার এইখানে দিলাম এইটুকু হয়ে গেল, এখানে দিলাম এইটুকু হয়ে গেল। ঠিক আছে, আবার যদি ফরম্যাট পেইন্টার একটা ক্লিক করি তাহলে এটা এখান থেকে চলে যাবে। ওকে, তাহলে ফরম্যাট পেইন্টারের মূলত কাজ কি? স্টাইল কপি করা। স্টাইল কপি করার জন্য আমরা ফরম্যাট পেইন্টারটা ব্যবহার করি। ফাইন, তাহলে আমরা একটু রিভিউ করি। আমরা হচ্ছে আজকের ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড কি সেটা জানার চেষ্টা করলাম। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা আমাদের লেখিগুলা আমরা একটা বই তৈরি করব, আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব, বা লেখালেখির যত জগৎ আছে সবকিছু আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হইলাম। এরপরে আমরা হচ্ছে ফন্ট নিয়ে আলোচনা করলাম, এরপরে ক্লিপবোর্ড। এবার আসেন সর্বশেষ যে অপশনটা, আমরা এই ফাইলটা তো তৈরি করে ফেললাম, এই ফাইলটা তো আমার সেভ করা লাগবে। ধরেন যে কালকে এসে আমি সেম ফাইলে কাজ করব, এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ফাইলে চলে যাব, এখানে ফাইল থেকে সেভ, অথবা শর্টকাট ইউজ করব আমরা কন্ট্রোল-S, কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, তাহলে এই যে দেখেন সেভ অ্যাজ চলে আসছে। আমরা এবার আমরা ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে আমরা দেখাই দেবো যে এটা আমরা কোথায় সেভ করতে চাই। ধরেন যে আমি আপাতত ডেস্কটপে সেভ করতে চাই। কি নামে সেভ করতে চাই? ফাইল নেম হচ্ছে ফার্স্ট ক্লাস প্র্যাকটিস, এই নামে আমরা ফাইলটাকে সেভ করতে চাই। এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমরা যদি এবার একটু ডেস্কটপে যাই, এই যে দেখেন ফার্স্ট ক্লাস প্র্যাকটিস নামে আমার একটা ডেস্কটপে ফাইল কিন্তু চলে আসছে। ওকে, তো এরপরে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লোজও করে দিই, যে এখান থেকে আমরা ক্লোজ করে ফেললাম, আবার ধরেন যে আগামীকাল বা 2-3 দিন পরে আমার এটা ফাইলটাতে কাজ করা দরকার, জাস্ট এখানে এসে ডাবল ক্লিক করেন। ক্লিক করলে আমরা লাস্ট যেই অবস্থায় রেখে গেছিলাম ফাইলটাকে, সেই অবস্থায় আমরা ওপেন হয়ে গেল। ওকে, ফাইলটাকে আমরা এখান থেকে সেভ করলাম। ফাইলে যাব আমরা, ফাইল থেকে সেভ বা সেভ এজে যাব। সেভ এজে গিয়ে ব্রাউজটা হচ্ছে কোথায় সেভ করব সেটা দেখাই দেব আমরা। তো ধরেন যে আমরা ডেস্কটপ দেখাইছিলাম আগে, এবার আমরা ধরেন যে ডকুমেন্টসে সেভ করতে চাই। ডকুমেন্টসে গিয়ে আপনি ফাইলের নাম দিবেন, কোথায় সেভ করতে কি নামে সেভ করতে চান, দিয়ে হচ্ছে এখানে সেভে ক্লিক করবেন, তাহলেই আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। ফাইল সেভ হয়ে গেলে আপনি কোথায় সেভ করছেন সেটা তো আপনার মনে আছে, সেইখানে গিয়ে দেখবেন যে এই যে ফাইলটা আছে, এই ফাইলে ডাবল ক্লিক করলেই এটা আবার ওপেন হবে। ওকে, তো ফাইল আমরা এইভাবে সেভ করব, আবার হচ্ছে প্রয়োজনে ওপেন করে আবার কাজ করব। ক্লিয়ার? এবার আসেন, যেহেতু আমরা সেভ করে ফেলছি, এই সেভ করা ফাইলটা আবার কারোর সাথে আমরা চাইলে শেয়ারও করতে পারি। শেয়ার করার ক্ষেত্রে যেটা প্রয়োজন, অনেকের কাছে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা নাই, তখন তাকে জাস্ট আপনি এডিটিং এর জন্য না, জাস্ট দেখার জন্য আপনি আপনার সিভিটা কাউকে পাঠাবেন, তখন আপনি কি মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা পাঠাবেন? ওয়ার্ড ফাইলটা পাঠালে তো তার কাছে বা তার মোবাইল থেকে সে ওপেন করতে পারবে না, কারণ মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটা তার মোবাইলে থাকতে হবে। তো এর জন্য আমরা কি ফাইল পাঠাই বলেন তো? পিডিএফ পাঠাই না? তো পিডিএফ ফরম্যাটে এটাকে সেভ করতে হবে। অলরেডি তো আমরা ডক ফাইল হিসেবে সেভ করলাম, যাতে আমরা আবার এটাতে কাজ করতে পারি। কিন্তু পিডিএফ হিসেবে সেভ করলে এটা ইজিলি শেয়ার করা যায়, যে কোনো কম্পিউটার মোবাইল থেকে ইজিলি ওপেন করা যায়, ওইটা আর এডিটেবল থাকে না। সাধারণত
ওইটা দেখার জন্য বা প্রিন্ট করে করার জন্য। তাহলে আমরা এর জন্য কি করব, আবার একটু সেভ এজে যাব, ব্রাউজ, একই সিস্টেম গিয়ে যেটা করব, ফাইলের নাম তো দিলাম, কারণ যে আমরা ডেস্কটপে সেভ করব। এই যে নিচে একটা অপশন আছে সেভ অ্যাজ টাইপ, কি ফাইল হিসেবে এটাকে সেভ করব, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে পিডিএফ অপশন আছে, পিডিএফটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে সেভ। তাহলে দেখেন আমরা যদি ডেস্কটপে আসি একটু, এই যে এটা কিন্তু আমাদের পিডিএফ হিসেবে চলে আসছে। আমরা একটু ডেস্কটপে যাই, দেখেন এখানে দুইটা ফাইল, ফার্স্ট ক্লাস প্র্যাকটিস নামে দুইটা ফাইল কিন্তু আসছে আমাদের। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, আর একটা এই যে পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলে ডাবল ক্লিক করলে এটা পিডিএফ আকারে ওপেন হয়েছে। ক্লিয়ার? তো আমরা ফাইলটাকে সেভ করাও শিখে গেলাম, পাশাপাশি এটাকে কিভাবে পিডিএফ আকারে সেভ করতে হয় সেটাও শিখে গেলাম। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাই। আপনাদের বাড়ির কাজ যেটা থাকবে, পিডিএফটা আর এটা একবার হচ্ছে, দেখা। ওকে পিডিএফটা আরেকবার দেখাই দিই। ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, এইখান থেকে জাস্ট এই যে সেভ এস টাইপ, এইটা আমরা চেঞ্জ করে দেব। সেভ এস টাইপ, এখান থেকে পিডিএফ, এইটুকুই পার্থক্য। দিয়ে আমরা হচ্ছে সেভে ক্লিক করব। ওকে, তো এখন দেখেন এই নামে যেহেতু অলরেডি আমি সেভ করে রাখছি, বলতেছে যে আগের ফাইলটা কি থাকবে। ইয়েস, আগের ফাইলটাকে আমরা রিপ্লেস করে দিলাম, আগেরটা দরকার নেই, আমরা নতুন করে এটা সেভ হয়ে গেল। ওকে, তো আসেন আমরা হচ্ছে বাড়ির কাজ দেখি। হোমওয়ার্ক দেওয়া আছে এখানে। টাইপিং ক্লাবটা নিয়ে যদি আরেকটু কিছু বলতেন, এটা আচ্ছা, কিভাবে আমি আগে চলে? একটু শেষ করি, তারপরে আবার দেখাচ্ছি। হোমওয়ার্কটা দেখি। আপনারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবেন। ওপেন করে একটা শর্ট প্যারাগ্রাফ লিখবেন, মাইসেলফ, আপনার নিজের সম্পর্কে যা ইচ্ছা লেখেন, সমস্যা নেই। ডিফারেন্ট ফন্ট সাইজ ট্রাই করবেন, লেখাগুলোকে ছোট বড়, বা আপনার হচ্ছে আহ যেই হেডলাইন গুলো আছে সেগুলাকে বোল্ড করে দেখান, সেগুলার ফন্ট সাইজ একটু বড় করেন। ফন্টে আমরা যা যা দেখছি সেই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। ফাইনালি সেভ দ্য ফাইল অ্যাজ মাইসেলফ ডট টক্স, মাইসেলফ নামে এই ফাইলটাকে সেভ করবেন। কোথায় সেভ করবেন? একটা ফোল্ডারে। সেই ফোল্ডারের নাম দিবেন ওয়ার্ড প্র্যাকটিস। ঠিক আছে, ওয়ার্ড প্র্যাকটিস একটা ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের ভিতরে মাইসেলফ নামে এই ফাইলটাকে সেভ করবেন। এই হচ্ছে আপনার বাড়ির কাজ। বাসায় বসে এই প্র্যাকটিসগুলো আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাসে আপনাদের যারা এই কোর্সে বা কম্পিউটারে নতুন, তাদের অনেক বেশি প্রশ্ন থাকবে, আমরা প্রশ্ন নেব অবশ্যই ইনশাল্লাহ। বাসায় বসে একটু প্র্যাকটিস করতে হবে। মৌলিক কিছু বিষয় আমি আগে থেকেই ক্লিয়ার করে দেই। অনেকে মাথায় আসতে পারে যে মোবাইল থেকে এটা করা যাবে কিনা। মোবাইল থেকে করা যাবে, তবে আমরা মাইক্রোসফট অফিসের যে প্যাকেজটা আছে, মোবাইল থেকেও দেখা গেছে যে আপনার ওই কিনে ব্যবহার করতে হচ্ছে, বা আপনি ট্র্যাক ভার্সনও ব্যবহার করতে পারেন। কিন্তু সমস্যা হইলো এইখানে যে যত সুন্দরভাবে আছে, এই এত সুন্দরভাবে আপনি কিন্তু মোবাইলে পাবেন না। এই অপশনগুলো পাবেন, কিছু কিছু জিনিস ওইখানে হয়তো বা কম আছে। তো সেই জায়গা থেকে আমরা পরামর্শ দিব, আপনারা নিজের কম্পিউটার না থাকলেও আত্মীয় স্বজন কারো বা বন্ধু বান্ধব কারো একটা কম্পিউটার নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য কম্পিউটারটা নিন, নিয়ে হচ্ছে এটা একটু প্র্যাকটিস গুলা করেন। সেটা সবচাইতে বেস্ট অপশন। মোবাইল দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু সেটা আমরা প্রেফার করছি না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে প্র্যাকটিসের কোনো তুলনা নেই। প্র্যাকটিস না করে হচ্ছে নেক্সট ক্লাসে যদি আমরা যাই, নেক্সট ক্লাসে দেখবেন যে আপনি অনেক কিছুই বুঝতেছেন না। ঠিক আছে, প্র্যাকটিসটা করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাই। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করেন, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো। আসসালামু আলাইকুম ভাই। হ্যান্ড রেজ রেকর্ড করেন। এটা এটা কি রেকর্ড করা হয়েছে? রেকর্ডটা দেওয়া যাবে? আচ্ছা, ক্লাস রিলেটেড প্রশ্নগুলো আগে করেন, রেকর্ড বা হচ্ছে ক্লাস শিডিউল বা ম্যানেজমেন্ট রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো আমরা একটু পরে নেব। ঠিক আছে, ক্লাস রিলেটেড প্রশ্নগুলো আমরা একটু আগে শুনে ফেলবো। এর বাইরের যে প্রশ্ন আছে সব প্রশ্নগুলো ভাই উত্তর দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একে একে শুনি। মাসুদুর রহমান ভাই। মাসুদুর রহমান ভাই আছেন? বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওই এখানে
কন্ট্রোল থার্ড ব্রেকেট দিয়ে বড় ছোট করা যায়, এবং হচ্ছে উপরে ফন্ট সাইজের পাশে যে এ উপরে নিচে যে অ্যারো সাইনটা আছে এগুলো দিয়ে ছোট বড় করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তিনটা অপশন দেখালাম। একটা হচ্ছে এইখান থেকে তো ছোট বড় করাই চাই, আর এইখানে এই যে এ আছে দুইটা, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, এটা দিয়েও ছোট বড় করা যায়, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়েও ছোট বড় করা যায়। প্রথমটা কি বলছেন? প্রথমটা হচ্ছে এই যে এইখান থেকে স্পেসিফিক আমার ধরেন যে ফন্ট সাইজ লাগবে 13, 14, তখন আমরা এটা ইউজ করব। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাংলা টাইপিং কি বিজয় শিখবো নাকি অভ্র? বিজয় শিখবেন, এটা প্রেফার। অব্র শিখলেও সমস্যা নেই। মানে আমি অভ্র মোটামুটি পারি, যুক্ত বর্ণগুলা পারি না। এখন আমার কি বিজয় শুরু থেকে শিখবো নাকি অভ্রটাই ভালোভাবে শিখবো? অব্রটা ভালোভাবে শেখেন, যদি অলরেডি অব্র পারেন কোনো সমস্যা নেই। আমরা অব্রতে আচ্ছা প্রয়োজনীয় অপশনটা দেখাবো যে বিজয় আর অব্রর ভিতরে পার্থক্য কি, এবং অব্র দিয়ে কিভাবে বিজয়ের যে আনসি ফরম্যাটে টাইপ করা যায় এটা অনেকে জানে না। এই কারণে তবে প্রফেশনাল জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে বিজয় শিখতে পারেন। যেহেতু আপনি অব্র শিখে ফেলছেন, এই কারণে আপনাকে এই পরামর্শটা দিলাম। কিন্তু কিছু কিছু জায়গাতে আবার বিজয়টা প্রেফার করে, বা কিছু কিছু পয়েন্টে বলেই দিবে যে বিজয় লাগবে। এটা আস্তে আস্তে ট্রেন্ডটা আস্তে আস্তে কমবে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে, সেই হিসাব চিন্তা করলে আপনি বিজয়টা শিখতে পারেন। কিন্তু আসলে কোনোই পার্থক্য নেই, প্রতিষ্ঠানগুলো আসলে বুঝে না যে অভ্র দিয়া খুব চমৎকার টাইপ করা যায়, বিজয় ফরম্যাটে আনসি ফরম্যাটেও অভ্র দিয়ে টাইপ করা যায়। তো তাদের এই গোয়ার্থমের যে করে তারা, সেটার মানে প্রয়োজনে হয়তো বা আপনি বিজয় ট্রাই করতে পারেন। এর বাইরে যদি আপনি ডেডিকেটেড থাকেন, না আমি অভ্রতেই শিখবো, গুড এনাফ। মানে আপনার কাজের জন্য খুব বেশি পার্থক্য নেই, খুব বেশি না, কোনো পার্থক্যই নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এমডি জাকির হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। পেস্ট করলেন ভাই একটু মানে জোরে বলতে হবে, একটু। আপনি যখন পেস্ট করলেন একটা জিনিস আমি লক্ষ্য করলাম, নিচে কি যেন একটা চার কোনায় এর মধ্যে একটা আইকনের মতো ওঠে, ওইটা আবার চলে গেল, ওইটার কাজ কি যদি একটু বলতেন। কপি করে যখন পেস্ট করলাম, চলেন আমরা আগে একটু কপি করি। পেস্ট করার সাথে সাথে নিচে একটা আসে কর্নারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পেস্ট আইকনটা, ওই যে এখান থেকে পেস্টের আরো কিছু অপশন আছে। ঠিক আছে, এখানে বেশ কিছু ফরম্যাটিং অপশন আছে, যে অপশনগুলো সহ আপনি পেস্ট করতে পারেন। ঠিক আছে, এটা স্পেশালি ধরেন যে ওই পেস্টের, আর এইখানে দেখেন একটা হচ্ছে নর্মাল কিপ সোর্স ফরম্যাটিং, একটা হচ্ছে মার্জ ফরম্যাটিং, আর একটা হচ্ছে পিকচার। পিকচার আপনি পেস্ট করতে পারেন, ছবি কিন্তু আপনার পেস্ট করা যায়। ধরেন যে আমি এখান থেকে কোন একটা ছবি পিক করলাম, ধরেন ফ্লাওয়ার, আমার নাম্বারে এখান থেকে ডাইরেক্ট এই যে কপি ইমেজ, ইমেজ কপি করা যায়। যদিও ওইখানে গিয়ে পেস্ট করা লাগে না, এখানে এসে সরাসরি পেস্ট করলে এটা ছবি পেস্ট হয়। ঠিক আছে, পাশাপাশি এখানে আরেকটা স্পেশাল অপশনই আছে ছবি পেস্ট করার। এই যে দেখেন, ছবিটা পেস্ট হয়েছে। ওইটাই আপনি যখন পেস্ট করতেছেন, পেস্ট করার পরে আরো কিছু অপশন দিচ্ছে পেস্টের। ঠিক আছে, তারপরে কে আছেন? আব্দুল্লাহ মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি যখন ওই যে প্যারাগ্রাফ লিখছিলেন তখন মনে হয় শর্টকাট কি একটা ইউজ করার সাথে সাথে প্যারাগ্রাফটা মানে লেখা হয়ে গেছে, তো এটা কি লিখছিলেন মেবি, কি লেখার ওকে সাথে সাথে ওকে ওকে প্যারাগ্রাফ? ওকে, এটা একটু দেখাই দিই। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকবে, নেক্সট আরো 4-5টা ক্লাসেও এই প্রশ্নটা করবেন, কাজে আমি আগে দেখাই দিই। ইকুয়াল লরেম, ফার্স্ট ব্র্যাকেট, কয়টা প্যারাগ্রাফ চান, কত সেন্টেন্সের প্যারাগ্রাফ চান, এইটুকু। ঠিক আছে, লরেম, এটাই সূত্র, এখানে অন্য কিছু লিখলে হবে না, এই লরেমই লিখতে হবে। কয়টা প্যারাগ্রাফ চান, কত সেন্টেন্সের প্যারাগ্রাফ চান। ধরেন যে আমি 5টা প্যারাগ্রাফ চাই, কিন্তু প্রতিটা প্যারাগ্রাফে 5টা করে সেন্টেন্স হবে। এখানে এসে এন্টার চাপেন, তাহলে প্রতিটা প্যারাগ্রাফে 5টা সেন্টেন্স। আমি একটু ছোট করি, অনেক বড় হয়ে গেছে মেসেজ।
দেখেন আমার টোটালি 5টা প্যারাগ্রাফ আসছে, 1 2 3 4 5, এবং প্রত্যেকটাতে 5টা করে সেন্টেন্স আছে। তো যদি একটা লাগে কি করবো আমরা, লরেম 1/10 এটা দিছিলাম আমি। বানান ভুল হয়েছে দেখছেন, বানান ভুল হলে কর্তৃপক্ষ দায়ী না, বানান ভুল করা যাবে না। এই যে একটা প্যারাগ্রাফ 10টা সেন্টেন্স, ঠিক আছে। ভাই আরেকটা আহসানুল্লাহ, কোশ্চেন। জি জি বলেন। ভাই ওই যে সিলেক্ট করার ক্ষেত্রে অথবা ওই যে কাট কপির ক্ষেত্রে শর্টকাট টেকনিক গুলা কি, ওগুলো একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। এটা হচ্ছে কাট করার শর্টকাট হচ্ছে Ctrl+X, আর কপি করার জন্য Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V। এখন এইগুলা তো প্রথম দিকে মনে থাকবে না, এর জন্য দুইটা সমাধান। এক হচ্ছে আপনি এখানে কাটের উপর মাউসটা রাখেন, দেখেন অটোমেটিক এটা শর্টকাট কি সেটা দেখাচ্ছে। এই যে Ctrl+X, কপির উপর মাউসটা রাখেন Ctrl+C। তো প্রত্যেকটা টুল যেগুলা শর্টকাট অ্যাসাইন করা আছে সেইগুলাতে মাউস নিলে, যেমন বিতে যদি যাই, এই যে Ctrl+B, ঠিক আছে, আমি অ্যালাইনমেন্টে আসি Ctrl+E, সেন্টার। তো প্রত্যেকটার এখানে মাউস নিলেই আমরা হচ্ছে এটা শর্টকাট কি আছে সেটা জানতে পারবো। আরেকটা সমাধান, যদি আপনি সবগুলো একসাথে চান, এই যে গুগলে বা হচ্ছে আপনি এখানে গিয়ে আপনার এআই কে গিয়ে জিজ্ঞেস করলে হবে। এআই কে গিয়ে জিজ্ঞেস করেন যে MS ওয়ার্ড শর্টকাট লিস্ট, জি ধন্যবাদ। ব্যাস, তাহলে এই বিরাট একটা শর্টকাট লিস্ট টাইপ করে দিই। আচ্ছা, এরপরে এই যে দেখেন এখানে সুন্দর শর্টকাট লিস্ট দিয়ে দিচ্ছে, বিরাট শর্টকাট লিস্ট, এতগুলো আমাদের লাগেও না। ঠিক আছে, এরপরে আছেন আহসানুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে কত জেনারেশনের গুলো নিলে ভালো হবে? এখন তো ও, ল্যাপটপ কিনবেন, নতুন ল্যাপটপ? হ্যাঁ, নতুন ল্যাপটপ তো যদি দীর্ঘ সময় 5 7 বছর 10 বছর ইউজ করতে চান তাহলে লেটেস্টটা কিনেন, 13 জেনারেশন কিনেন, বাজেট ভালো থাকলে। কিন্তু বাজেট কম থাকলে জোর করে কেনার দরকার নেই, 10 জেনারেশন 8 জেনারেশন। বাজেট এখন এরকম আছে আর কি, কত বাজেট? 20K। 20? তাইলে তো নতুন ল্যাপটপ পাবেন না, ইউজড ল্যাপটপ কিনতে হবে। 20 আর একটু বাড়ায় নিতে হবে, বাড়ায় নিলে ভালো, যেহেতু ল্যাপটপ তো আর বারবার কিনা হবে না। 25 বা 27 28 নিলে আপনি মোটামুটি ইউজড ল্যাপটপ পাবেন ভালো মানের। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার রুম্মান ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এখানে ওই ওই মাইক্রোসফট ওয়ার্ড 2010 এটা ডাউনলোড আছে কিন্তু কাজ করতেছে না, এটা সমাধান কি আছে? আপনি কি কম্পিউটারে কানেক্টেড আছেন? হ্যাঁ, আমি ল্যাপটপে কানেক্ট আছি। তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা জুমে যান, জুমে গিয়ে স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু দেখি। এটা শেয়ার করবো কিভাবে? জুমে দেখেন শেয়ার একটা অপশন আছে, আচ্ছা, হ্যাঁ। জুমে